নমস্কার দর্শক বন্ধুরা, একেবি টিভি আয়োজিত একেবি হাইলাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে। আপনারা জানেন একেবি হাইলাইট অনুষ্ঠানে আমরা সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আসি এবং ওনাদের উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকে আমাদের এই অনুষ্ঠানে এমনই একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি একাধারে ছিলেন ছাত্র সংগঠক, তারপর ছিলেন শিক্ষক, ছিলেন কৃষি মানে কৃষি কাজেও উনি দক্ষ এবং ওনার পরিকল্পনাগুলো আমাদের ভাবায়। ওনার এই কর্মকাণ্ডগুলো মধ্যে রয়েছে উনি যখন বিদ্যালয়ে ১০ম শ্রেণী পাশ করেছিলেন তখন তিনি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াতেন। যখন তিনি কলেজে উঠেছিলেন তখন তিনি সহপাঠীদের পড়াতেন। তারপর তিনি রাজ্যে প্রথম অনলাইন ক্লাস চালু করেছিলেন। তিনি ভিত স্থাপন করেছিলেন কিচেন গার্ডেন কর্মসূচির। এমনই একজন ব্যক্তিত্ব যার নাম আমাদের রাজ্যে আমরা গর্ব করে বলতে পারি। উনি আমাদের একজন শিক্ষক। আমি কখনোই শিক্ষককে প্রাক্তন বলি না, এই কারণে শিক্ষকদের কাছ থেকে আমাদের সারা জীবন আমরা শিখে থাকি, শিক্ষা গ্রহণ করে থাকি। রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষক মনোজ রায়, উনি এসেছেন আমাদের স্টুডিওতে। আমরা শুনবো মনোজদার কাছ থেকে ওনার কর্মকাণ্ডের কথাগুলো। নমস্কার দাদা। নমস্কার। একেবি টিভির হাইলাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার যে এত কিছু কর্মকাণ্ডগুলো আমরা আপনার কাছ থেকে আজকে জানতে চাইব। প্রথমে আমি 1981 সালের কথা বলি। যতটুকু আমরা জেনেছি তখন হয়তো আপনি চাকুরিও করতেন না। হ্যাঁ, তারপরেও আপনি বিবেকানন্দ ফ্রি কোচিং সেন্টারে অন্যান্যদের সঙ্গে আপনি দুস্থ ছাত্রছাত্রীদের ক্লাস করাতেন, পাঠদান করাতেন। সেই সময়ের কথা যদি কিছু বলেন। দেখুন, তখন আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তখন তো রেজাল্ট আউট হয়নি, অবসরেও ছিলাম। তো আমাদের এখানে একটা স্বনামধন্য সামাজিক সংস্থা ছিল বিবেকানন্দ যুব মহামণ্ডল। তো ওইখানে যারা দুস্থ ছাত্রছাত্রী তারা বিনা পয়সায় তাদেরকে পাঠদান করা হতো। তো বিবেকানন্দ যুব মহামণ্ডলের যিনি ছিলেন যে উদ্যোক্তা, তো উনি আমাকে বলেছিলেন যে তুমি তো ছাত্রদের পড়ালে পারো। এটা বলার কারণ আমি প্রতিটা ক্লাসে ভালো রেজাল্ট করতাম, হয়তো ওই দিক চিন্তা করে বোধহয় আমাকে বলেছিলেন। তো আমিও ভাবলাম যে এটা তো একটা ভালো দিক, কাউকে যদি সাহায্য করা যায় এটা তো ভালো ব্যাপার। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পৃথিবীতে যেহেতু এসেছিস একটা দাগ রেখে যা। তো স্বামী বিবেকানন্দ যুব মহামণ্ডলের সেই আহ্বানে আমি সাড়া দিলাম এবং এই প্রথম আমার যে মানুষের জন্য যে কিছু করার যে ইচ্ছা সেটা আমি বাস্তবায়িত করলাম। 1983 সালে আপনি কংগ্রেস ভবনের সামনে একটি পাঠশালা তৈরি করেছিলেন সেই দুস্থ ছাত্রছাত্রীদের জন্যই। এটা কংগ্রেস ভবনের সামনে না, তখন আমি যখন কলেজে পড়তাম এনএসইউআই এর সদর জেলার সভাপতি ছিলাম। আচ্ছা। তো শুধু রাজনীতি নয়, এটা রাজনীতি মূলত আমি মনে করি উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা করা। তো সেই দিক চিন্তা করে এনএসইউআই কংগ্রেসের একটা ছাত্র সংগঠন ছিল। তো আমি এনএসইউআই এর যে অফিস ঘর ছিল আমার সদর জেলা কমিটি, সেটার মধ্যে যারা গরিব ছাত্রছাত্রী ছিল বিদ্যালয় বা কলেজের, তাদেরকে বিনা পয়সায় পড়ানোর চেষ্টা করতাম, যতটুকু পারি সাহায্য করতাম। একটা সময় আপনি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বেও ছিলেন। সেই সময়কালের কথা যদি কিছু আমাদের বলেন। প্রথমে তো সদর জেলাতে ছিলাম, সদর জেলা কমিটিতে আমাকে সভাপতি করা হয়েছিল। তো যতদিন আমি ছিলাম এই পদে তত দিনই আমি বিদ্যালয়গুলোতে কলেজগুলোতে আমি চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীদের স্বার্থে কোনো কিছু কাজ করা যায়। কোনো সমস্যা তৈরি হলে ছাত্রছাত্রীদের কোনো যদি সমস্যা হয় এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, ওই সমস্তগুলো করার চেষ্টা চালিয়ে গেছি। আপনি 1996 সালে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন, কিন্তু তারপরেও আপনি দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠদান করতেন। এই ভাবনা আপনার কি করে এলো যে
বেশিরভাগই দেখা যায় চাকরি, যখন সরকারি চাকরি পায় তখন এগুলো থেকে সবাই দূরেই থাকে। আপনি কিসের তাগিদে তখনও আবার শুরু করলেন? না, যারা দুস্থ ছিল, হুম, কারণ আমি যখন ফার্স্ট পোস্টিং ছিল সাবরুমের হুম, মনুবাজার হুম, হুম, এডিসি এলাকাতে, তো একটা জনজাতি এলাকায় বলা যায়, হুম, এসসি এসটি বহুল এলাকায়, এবং এখানে বেশিরভাগই ছিল খুবই গরিব। তো যারা অত্যন্ত গরিব ছিল, তাদেরকে আমি পড়ালে তাদের থেকে কোনো টাকা পয়সা চাইতাম না। তাতে তারা ভালো রেজাল্ট করে এবং যতটুকু পারি তাদেরকে সাহায্য করতাম। আপনার হাত ধরে জন্ম নিয়েছিল পড়ার পাতা নামে একটি কাগজ। আপনি কি মানে আপনার কি ভাবনা ছিল এই পড়ার পাতাকে জন্ম দেওয়ার হুম, বিষয়ে? এটা ব্যাপার হলো, এটা সম্ভবত ২০০৫ সাল হবে। তো হুম, একটা সংবাদপত্র প্রকাশিত হওয়ার কথা ছিল। হুম, তো আমি আগে থেকেই কয়েকজন আমার বন্ধু-বান্ধব যারা শিক্ষিত ছিল, আমার হুম, সঙ্গে ছোটবেলা থেকে হুম, পড়াশোনা করত। যেমন দেবপ্রসাদ ভট্টাচার্য, উনি হুম, এখানে এসেছিলেন, সাজেশন দিয়ে গেছেন আপনাদের চ্যানেলে। তো উনাকে নিয়ে বিশেষ করে আরো অন্যান্য শিক্ষক, শিক্ষিকা যারা ছিল, ওদেরকে নিয়ে আমি চেষ্টা করতাম যে সাজেশন তৈরি করার। তো ২০০৫ সালে ১ম সাজেশন তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষার আগে ওই সংবাদপত্র প্রকাশিত হয়নি। তারপর ২০০৬ সাল থেকে যখন সংবাদপত্র প্রকাশিত তাহলে হলো, পড়ার পাতার মধ্যে কি আপনার সাজেশনটা আপনি তুলে ধরতেন নাকি? হ্যাঁ, এটা আচ্ছা। পড়ার পাতা একটা ছিল। বিভিন্ন যারা আ শিক্ষক ছিল, হুম, নামী শিক্ষক, তাদের বিভিন্ন লেখা এটার মধ্যে প্রকাশিত হতো। যারা দুস্থ তাদের যাতে সাহায্য হয়। তো এটার মধ্যে আমরা প্রত্যেকবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আমরা ত্রিপুরা বোর্ডের যে বিভিন্ন বিষয়ের সাজেশন আমরা দিতাম। তো যাতে গরিব ছাত্রছাত্রী দ্বারা একটা সাজেশন বই কিনতে গেলে প্রচুর টাকা খরচ হয়। তো এটার মধ্যে যদি সংবাদপত্রে প্রকাশিত হয়, তখন বাচ্চারা বিনা পয়সায়, বিনা পয়সায়ই বলবো, কারণ তখন একটা সংবাদপত্রের দাম ছিল সম্ভবত ৳২ বা ৳৩ ছিল একটা সংবাদপত্রের দাম। তো ওই একটা সংবাদপত্র নিয়ে গেলে এই গ্রামের সবাই এটার থেকে নিতে পারত। তো তার জন্য আমরা দিতাম। ২০০৬ সাল থেকে সাজেশন দেওয়ার যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছিলাম। আমার সঙ্গে আরো কয়েকজন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। সবাই মিলে আমরা এটা শুরু করেছিলাম। আপনি তো একটা সময় খুব সম্ভবত ২০১০ সাল থেকে বোধহয় আপনি নিজে খরচা করে সাজেশন বই চেপেছিলেন। হ্যাঁ, এটা হ্যাঁ। এটা করার কারণ হচ্ছে, হুম, আমি যখন রাজ্যের বিভিন্ন জায়গায় যেতাম বা বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা তারা আমাকে বলতেন যে, "আমাদের এখানে তো সংবাদপত্র আসে না, আমাদের বাচ্চারা তো পায় না।" তো অনেক স্কুলের যারা ভালো মানে মানসিকতার শিক্ষক-শিক্ষিকা তারা এসে আমার থেকে নিয়ে যেত। সাজেশনের কপি জেরক্স করে নিয়ে যেত। তখন আমি ভাবলাম যে এটা সাজেশন বই যদি করা হয়, তাহলে বিভিন্ন যে জেলাগুলো আছে, ৮ টি জেলা আছে, ওইখানে যদি বিলি করা হয় যারা গরিব ছাত্রছাত্রী, হ্যাঁ? কারণ অনেক জায়গাতেই সংবাদপত্র যায় না। অনেক জায়গাতে আজও অনেক জায়গাতে সব সংবাদপত্র কিন্তু যায় না। এমন জায়গাও আছে। তো তাই ২০১০ সাল থেকে আমি সাজেশন বই তৈরি করে রাজ্যের প্রত্যেকটা জেলায় চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাহায্য করা যায়। এখন পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছি। করোনা আবহে ১ বৎসর এটা বন্ধ ছিল। কেমন সাড়া পেয়েছিলেন এই সাজেশন বইটাতে? মানুষ কতটা মানে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হয়েছিল বলে আপনার কতটা উপকৃত হয়েছে বলে মনে হয়? আ সাড়া তো পেয়েছি বলতে, যেমন ধরুন বিশালগড়ে যখন আমি ছোট্ট ২ টা ঘটনা বলি। হুম, বিশালগড়ে সংবাদপত্র যেতে মোটামুটি ৬ টা বেজে যায়। ৬টা, ৬:৩০, ৭টাও বাজে। কিন্তু ছাত্রছাত্রীরা আমি দেখতাম অন্ধকার, মানে আলোও ফুটেনি ঠিকভাবে, লাইন ধরে থাকতো। কারণ যারা আগে আসছে তারা পেয়ে যাচ্ছে, যারা পরে আসছে তারা পাচ্ছে না। তো যার জন্য লাইন ধরে থাকতো। তো এটা আমি দেখেছি। তো তাদের মধ্যে আগ্রহ আছে। ধর্মনগর থেকে এক ব্যক্তি উনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন সংবাদপত্র কেনার জন্য। কারণ যখন সংবাদপত্র বেরিয়েছে হয়তো সংগ্রহ করতে পারেনি বা তখন ততটা গুরুত্ব দেয়নি। কিন্তু ১ম দিন যখন পরীক্ষা গেল, দেখলো প্রচুর পরিমাণ কমন পড়েছে। তখন হয়তো বাচ্চাটা গিয়ে মা-বাবাকে অনুরোধ করেছে যে, "কোনভাবেই হোক আমাকে এনে দাও।" তো ভদ্রলোক এসে ২ দিন থেকে তারপর সংবাদপত্র মানে বের করে তারপর কিনে নিয়ে গেছে। তো এটার থেকে বোঝা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ভালো পরিমাণ আগ্রহ আছে এটার প্রতি। তাহলে আপনার যখন সাজেশন বইটা ওরা পেল নিশ্চয়ই ওরা ভীষণভাবেই উপকৃত হয়েছে বলে আমার মনে হয়।
অবশ্যই উপকৃত হয়েছে, কেননা যেমন এইবারও যেমন আপনাদের একেবিডিপিতে সাজেশন দেওয়া হয়েছে। আপনার মাধ্যমিকের ইংরাজি 12 এর ইংরাজিতে 100% কমন পড়েছে, মাধ্যমিকের বিজ্ঞানে 100% কমন পড়েছে, মাধ্যমিকের অঙ্কে 90% কমন পড়েছে। বাংলা, ইতিহাস, মানে এসএসটি এগুলো এখন দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ছাত্রছাত্রীদের এটার প্রতি আগ্রহ কম, কারণ এটা মোটামুটি সহজ বিষয় বলে। 2018 সালে আপনার শিক্ষা দপ্তরের উদ্যোগে আপনি স্মার্ট ক্লাসের কনভেনারের দায়িত্ব পেয়েছিলেন। 2018 সালে যে একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটাতে রাজ্যের যে বিভিন্ন জেলা, বিভিন্ন মহকুমাতে ঘুরে ঘুরে স্কুল বাছাই করে ওইখানে তাদেরকে মক ক্লাস করা হতো প্রথমে। তো আমরা গিয়ে মক ক্লাস করাতাম। মক ক্লাস করালে ছাত্রছাত্রীদের নিয়ে তারপর ওরা আসতো। এটা রাজ্য সরকারের একটা প্রজেক্ট ছিল। দূরদর্শনে ওইটা রেকর্ডিং হতো, তারপর এটা দেখানো হতো। তো তারপরে দেখা গেল কি, মানে এমনই, মানে এটার মধ্যে ক্লাসগুলো এত ভালো হয়েছিল, আমার যতটুকু মনে আছে, ভুল যদি না হয়, গুজরাট থেকে আমাদের এখান থেকে ক্যাসেট কিনে নিয়ে নেওয়া হয়েছিল। এই সমস্ত ক্যাসেট নিয়ে গুজরাটি ভাষা এটাকে ট্রান্সলেট করে তারপর ওইখানেও এগুলো চালানো হয়েছিল, আমি যতটুকু শুনেছিলাম শিক্ষা দপ্তর থেকে। 2020 সালে যখন করোনা কাল, তখন আপনার হাত ধরেই প্রথম রাজ্যে অনলাইন ক্লাস শুরু হয়েছিল। আমরা যতটুকু জানি সেটা প্রচুর পরিমাণে সার্থকতা পেয়েছিল এবং মানে আপনার এই উদ্যোগ ভীষণভাবে সফল হয়েছিল। আপনি একজন শিক্ষক হিসেবে বা আপনি এই যে এই উদ্যোগটা নিয়েছিলেন, আপনি তখন কেন এমন উদ্যোগ নিয়েছিলেন? আপনার কি মনে হয়েছিল? আপনার ভাবনাটা যদি একটু বলেন। দেখুন, তখন বিভিন্ন সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যম বলুন, ছাপা মাধ্যম বলুন, সবটার মধ্যেই যে একটা আলোচনা ছিল যে শিক্ষক শিক্ষিকারা ঘরে বসে বেতন গুনছে, তাদের ক্লাস করতে হচ্ছে না, এটসেট্রা এটসেট্রা। তো আমিও চিন্তা করলাম যে না, ঘটনাটা তো ঠিক। মানে কোনো, আমি যদি পরিশ্রম না করি, কোনো কাজ না করি, বেতন নেই, এটা তো অন্যায়। তো তাছাড়া কিছু করার নেই। তখন ফুল লকডাউন ছিল, ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না, স্কুল বন্ধ। তো আমি তখন হঠাৎ আমার মনে হলো যে যদি একটা কিছু করা যায় যাতে ছাত্রছাত্রীরা ঘরে বসে ক্লাস দেখতে পারে, কারণ আজকে না হোক কালকে করোনা আবহ চলে যাবে, তখন বাচ্চাদের পড়াশোনার এতে ক্ষতি হবে। তখন আমি একটা রাজ্যের বিশিষ্ট বৈদ্যুতিন মাধ্যম, ত্রিপুরা রাজ্যের প্রথম অনলাইন ক্লাস চালু করেছিলাম, এবং আমার সঙ্গে অন্তত 50 জন শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, মানে প্রতিদিন ক্লাস হতো, প্রতিদিন ক্লাস হতো। করোনা আবহ যতদিন চলেছে ততদিন আমরা এই ক্লাস চালিয়ে গেছি, এবং রুটিন অনুসারে প্রতিদিন অনলাইনে ক্লাস হতো। ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে পারতো, উত্তর পেত। এভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে যতটুকু সম্ভব সাহায্য করেছি। এই কনসেপ্টটা আপনার মাথায় কি করে এলো? কি ভাবনা থেকে এলো? এই তো আমি প্রথমেই বললাম যে এই চিন্তাটা আমাকে মানে সবসময় জ্বালাতন দিত যে ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারছি না, হ্যাঁ, ওরা ঘরে বসে বেতন গুনছি। আর ওরাও হ্যাঁ, ঘরবন্দি পড়াশোনা থেকে হ্যাঁ, দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, ওরা দূরে সরে যাচ্ছে, তাদের একটা বৎসর নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত চিন্তা করে অনেকের সঙ্গে পরামর্শ করে তখন ওই বুদ্ধিটা মাথায় এলো যে যদি অনলাইন ক্লাস চালু করা যায়। তারপরে যারা বিভিন্ন এই ব্যাপারে অভিজ্ঞ, ওদের সঙ্গে কথা বললাম, বলে তারপরে আমি চালু করলাম রাজ্যের প্রথম অনলাইন ক্লাস। আমরা তো জানি আপনার এই যে অনলাইন ক্লাস, এটা প্রচুর পরিমাণে সফলতা লাভ করেছে। তা আপনার কি মনে হয় অভিভাবকরা সেটাকে কিভাবে নিয়েছে? মানে তো স্বাভাবিক বিষয়, অভিভাবকরা তো নিশ্চয়ই খুশি হবে। কারণ স্কুল বন্ধ, যারা গৃহশিক্ষকের কাছে যেত এটাও যেতে পারছে না, ফুল লকডাউন চলছে। তো ঘরে বসে বাচ্চারা পড়াশোনা করতে পারছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে অভিভাবকরা খুবই প্রশংসা করেছে উদ্যোগটা। দাদা, আমরা তারপরে আরো আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আবার ফিরে আসছে, কোথাও যাবেন না, এক্ষুনি আসছি। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেবি হাইলাইটস। আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন রাজ্যের স্বনামধন্য শিক্ষক মনোজ রায়। আমরা ওনার সঙ্গে কথা বলছি, জানছি ওনার নানা রকম অভিনব উদ্যোগের কথা আমরা আরো শুনবো। দাদা, যখন করোনা কাল ছিল, আপনি তো একজন শিক্ষক, কিন্তু তারপরেও আমরা দেখেছি এই করোনা কালে আপনি বিভিন্ন সচেতনতামূলক পোস্ট আপনি নিজের পয়সা দিয়ে এগুলো বানিয়ে সারা ত্রিপুরাতে এগুলো বিলি করেছেন। এই যে উদ্যোগ, আপনি একজন শিক্ষক হয়েও এইরকম একজন মানে সমাজ সেবামূলক এই যে সচেতনতামূলক কাজগুলো কি ভাবনা নিয়ে করেছেন? না, এটা করোনা আবহে শিক্ষা দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বিভিন্ন হ্যান্ডবিল, তারপরে আপনার পোস্টার, এই সমস্ত ফ্ল্যাক্স, এই সমস্ত সারা রাজ্যে, যাতে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা যায়। যেমন কত ফুট দূরে থেকে কথা বলতে হবে, একজনের সঙ্গে একজনের দূরত্ব কতটুকু হবে, বিভিন্ন বিষয়, কি কি করা উচিত, করণীয়, কি কি করণীয় নয়, এই সমস্ত বিষয়ে হ্যান্ডবিল তৈরি করেছি। এটা শিক্ষা দপ্তরের মাধ্যমে। আচ্ছা, তখনকার মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয় মাধ্যমে অধিকর্তা আমাকে এই মানে দায়িত্বটা দিয়েছিলেন। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব করা যায়, ফ্ল্যাক্স সারা প্রত্যেকটা জেলায় ফ্ল্যাক্স দেওয়া, হ্যান্ডবিল, পোস্টার, এই সমস্ত দেওয়া, যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। এটা করোনা আবহে মানে শেষের পথে তখন আচ্ছা। মোটামুটি বিভিন্ন স্কুলে পোস্টার লাগানো, তখন স্কুল খুলেছে মাত্র, করোনা আবহাওয়া প্রায় শেষ। পোস্টার লাগানো, ফ্ল্যাক্স লাগানো, হ্যান্ডবিল, এই সমস্ত বিলি করা। এবার আপনার কাছে জানতে চাইবো দাদা, আপনার সত্যি অবাক করা এবং অভিনব উদ্যোগ বিদ্যালয় কিচেন গার্ডেন প্রকল্প। এই বিষয়ে এই যে হাজার হাজার গাছ আপনি লাগাচ্ছেন, এই মানে সমস্ত বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাইবো। প্রথম কথা হচ্ছে, ওই ঘুরিয়ে আবার ওইটাই বলতে হচ্ছে, প্রত্যেকটা জিনিসের উপকারিতা অপকারিতা থাকে। করোনা আবহ আমাদেরকে ক্ষতি করেছে, এটা সবাই তো এক কথায় বলে ফেলে, কিন্তু আমি কিন্তু এটা বলি না। এটা বলি না এই কারণে, যেমন করোনা আবহ ছিল বলেই রাজ্যের প্রথম অনলাইন ক্লাস চালু হয়েছে। তার আগে আমরা কখনোই জানতাম না এই হ্যাঁ। বিষয়ে। নাম্বার 2, করোনা আবহ ছিল বলে আমরা অক্সিজেনের গুরুত্বটা জানতে পেরেছি। ঠিক। আর নাহলে আমি আপনি বসে কথা বলছি, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, পয়সা খরচ হচ্ছে না, অতএব এটা কি আসছে কি যাচ্ছে আমরা কেউ জানিও না, মানে জানতে চাইও না, কেননা এটাতে পয়সা খরচ হচ্ছে না। তো যখন করোনা আবহ ছিল তখন দেখা গেছে অক্সিজেন সিলিন্ডার যেটার দাম 500 টাকা, এটা কিনেছে 10,000 টাকা দিয়ে। কারণ কি, মানুষ মরে যায় ভয়ে, মানে অবস্থা খুব বাজে অবস্থা। তো যে অক্সিজেন, এটার যে গুরুত্ব, এটা মানুষ বুঝতে পেরেছে করোনা আবহ আসার কারণে, আর নাহলে জানতে পারতো না। করোনা আবহাওয়া আসার কারণে যেমন সংবাদ মাধ্যমে বলা হয়েছে শিক্ষক শিক্ষিকারা ঘরে বসে বেতন নিচ্ছে, কোনো কাজ করছে না। তো ওইটা থেকে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম যে আরে আর কি করা যায়, অনলাইন ক্লাস চালু করলাম। তো আমি হয়তো সপ্তাহে একদিন ক্লাস করতাম, অন্যান্য টিচাররা ক্লাস করতে রুটিন ওয়াইজ ক্লাস করতো, অবসরও ছিলাম। তারপর ভাবলাম যে আর কি করা যায়। তো আমি যখন করোনা বয়ে আমি বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে চাকরি করতাম, তখন ওই স্কুলে সম্ভবত 4টে গাছ ছিল, 4টে বড় বড় গাছ ছিল, আর কোনো গাছ ছিল না। পুরো এলাকা মানে ঘাসে ভর্তি ছিল, মানে প্রচুর জায়গা খালি পড়েছিল। তখন আমি ভাবলাম যে যদি এখানে একটা বাগান করা যায়, তাহলে যখন করোনা আবহাওয়া শেষ হবে তখন ছাত্রছাত্রীরা স্কুলে আসবে, গাছগুলো বড় হবে, যদি ফল ধরে কিছু বাচ্চারা ফল খেতে পারবে, সবজি হলে মিড ডে মিলে সবজি খেতে পারবে। ওই ব্যাপারটা মাথায় আসার পরে আমি
বাগান করা, একা একা চলে যেতাম, একা একা কোদাল টোদাল নিয়ে একা চলে তখন কি যেতাম। একাই করতেন আপনি? হ্যাঁ, একাই করতাম। আচ্ছা। কারণ একটা ব্যাপার হচ্ছে কি, আমরা বেশিরভাগ মানুষই এইরকম যে আমি আমার সংসার, এর বাইরে আর কিছুর দরকার নেই। এটা বেশিরভাগ। তো আমি একদিন মানে বাধ্য হচ্ছি বলতে, আপনার প্রশ্নের কারণে বলতে বাধ্য হচ্ছি। একদিন এই আমার স্কুলের পরের গলিতে একজন শিক্ষক থাকতেন, উনাকে ফোন করেছিলাম যে একটু আসুন। মানে বসে কথা বললে যে পরিশ্রমটা হুম। কম হয়, তার জন্য। ভদ্রলোক এলেন, একটু বসে টসে চলে গেলেন। তারপর থেকে আর ফোন করলে ফোন ধরে না। ভাবে যে আচ্ছা বাড়ি ঘরে একটু কাজ করবো, এটা ভালো হবে, এখানে কেন বসবো? আসে না, কেউ আসে না। আমি একা একাই বড় করে ২ টা বাগান তৈরি করেছি কোদাল দিয়ে দিয়ে মাটি কুপিয়ে। মাঝে মধ্যে আসতো যে একটা ক্যান্টিনের একটা লোক ছিল, ওই লোকটা মাঝে মধ্যে যদি আসতো আমার সঙ্গে একটু বসতো, আমার ছেলেরা যেত। তো সবাই মিলে করলাম কি, এটা মাটি কুপিয়ে কুপিয়ে ২ টা অনেক বড় বাগান তৈরি করলাম। সবজি লাগানো হলো, ফুল ফল, করোনা আবহের শেষ দিকে ফুল ফল এই সমস্তই লাগানো হলো। আজকে দেখা গেছে করোনা আবহে আমি যে মেহগিনি গাছ লাগিয়েছি এটা দোতলা ছাড়িয়ে গেছে। বাহ! অর্জুন গাছ লাগিয়েছি, হ্যাঁ? অনেক বড় হয়ে গেছে। তো এইরকম কত বলবো, ১০০ প্রজাতির আছে। ফুল, ফল, সবজি, ঔষধি উদ্ভিদ কমপক্ষে ১০০ প্রজাতির আছে। শুধু তাই না, আমরা জানি কি জাম পাকলে কালো হয়, জাম খেলে জিহ্বা কালো হয়ে যায়, কষকষ লাগে। পানি বিদ্যাপীঠে এমন জাম গাছ আছে এটা পাকলে সাদা হয়, খেলে মিষ্টি মিষ্টি লাগে, জিহ্বাও কালো হয়। এমন অনেক বাহ! কিছু আছে। আঞ্জির আছে, আলু বুকরা আছে। হয়তো অনেকেই নাম জানে কিন্তু হয়তো চেহারাও হুম, দেখেনি। হুম। মানে বিভিন্ন রকম গাছ আছে, মানে কল্পনা করার মতন না। অ্যাভোকেডো আছে, অনেক ধরনের, আমি কত নাম বলব। আমি এই সমস্ত ১০০ প্রজাতির নাম বললেই আপনার সময় ফুরিয়ে যাবে। মোটামুটি মানে কতগুলো স্কুলে মানে এই আপনি বিদ্যালয় কিচেন গার্ডেন করেছেন? এটা তো আমি আমার স্কুলে করেছি। শুধু একটাই একটা একটাইতে? স্কুলে করেছি। তারপর শিক্ষা দপ্তর, যখন হুম, শিক্ষা দপ্তরের কানে গেল, শিক্ষা দপ্তর থেকে অফিসাররা আসলো, যারা দায়িত্বপ্রাপ্ত বুনিয়াদি শিক্ষা দপ্তরের, উনারা এলেন, এসে দেখলেন, দেখে হুম, খুব অনুপ্রাণিত হলেন। হুম। তখন আমাকে রাজধানীর ৫ টা বিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হলো। আচ্ছা। হ্যাঁ? মহারানী তুলসীবতী, ডক্টর বি আর আম্বেদকর, ক্ষুদিরাম, আচার্য প্রফুল্লচন্দ্র এবং বাণী বিদ্যাপীঠ। ৫ টা হুম, স্কুলের দায়িত্ব দেওয়া হলো। তো ১ বৎসরে মোটামুটি ৫ টা স্কুলের দায়িত্ব যতটুকু পারেছি চেষ্টা করেছি তাদেরকে পরামর্শ দেওয়ার। ওই সমস্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কাজ করেছে। সঙ্গে কিছু কিছু শিক্ষক-শিক্ষিকা সাহায্য করেছে। ৫ টা স্কুল যখন মোটামুটি তৈরি হলো, শিক্ষা দপ্তর ওইগুলো স্ট্যাটাস রিপোর্ট নিল। নিয়ে তারপর আমাকে রাজ্যের ৮ টা জেলার মোট ৫০ টা স্কুলের দায়িত্ব দিল। তারপর ২ বৎসর লাগলো ওই ৫০ টা স্কুলকে সারা রাজ্য ঘুরে প্রত্যেককে অনুপ্রাণিত করে, হ্যাঁ? যেমন আজকে একটু আগে একটা মাদ্রাসা থেকে আমাকে পাঠালো মোবাইলে। অন্তত এই যে বিশ্ব পরিবেশ দিবস গেল কালকে, এটার মধ্যে অন্তত কমপক্ষে বোধহয় আমি ছবিতে যা দেখলাম ৭০-৮০ টা ছেলে-মেয়ে হবে। ওরা গাছের চারা নিয়ে চারা লাগাচ্ছে। হুম। বিশালগড় ইসলামিয়া হাই মাদ্রাসা থেকে ছবি পাঠালো। দেখলাম ওইটার মধ্যেও বাচ্চারা গাছ লাগাচ্ছে বাচ্চাদের মাকে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী মোদির যে আহ্বান, "এক পেড় মা কে হুম, নাম", হুম, হুম, হুম। এই আহ্বানটাও আমাকে অনুপ্রাণিত করেছে এবং রাজ্যের যে সমস্ত বিদ্যালয়, মাদ্রাসা তাদেরকেও অবশ্যই অনুপ্রাণিত করেছে। এছাড়া আমাদের যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, উনিও বিভিন্ন স্কুলে গেলে, বিভিন্ন অনুষ্ঠানে গেলে বলেন যে স্কুলগুলাতে যাতে কিচেন গার্ডেন করা হয়। হ্যাঁ? তো এইভাবে অনুপ্রাণিত হয়ে রাজ্যের প্রায় ৩৭৫১ টি বিদ্যালয়ে বাহ! এখন পর্যন্ত কিচেন গার্ডেন রয়ে গেছে। গন্ডাছড়াতে রামনগর হাই স্কুল আছে। এটার মধ্যে এত পরিমাণে ফুলকপি, টমেটো, বাঁধাকপি হয়েছে, স্টুডেন্টরা খেতে, খেতে ওরা খাবার বয়ে স্কুলে আসা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। এরকম অনেক স্কুল আছে। কত স্কুলের নাম বলব? ৭ সঙ্গম স্কুলে গিয়েছি আমি গত মাসে। ওইখানে গিয়া দেখলাম যে ৪-৫ টা বাগান মানে এত সুন্দরভাবে তৈরি করেছে। এটা কৃষিভিত্তিক এলাকা। বাচ্চারা ছোট থেকে সবাই মা-বাবার সঙ্গে, মা-বাবা হয়তো কৃষক, ওদের থেকে দেখে তারা শিখছে, তারা স্কুলে এসে কাজ করছে। আমি যদি স্কুলের নাম বলতে থাকি আপনার আজকে সারারাত্র ফুরিয়ে যাবে। তাহলে এই যে বিদ্যালয় কিচেন গার্ডেনের এই যে কনসেপ্টটা সেটা তো আপনার থেকেই তৈরি হওয়া। আমার থেকে তৈরি হওয়া বলব না। আমি ওই যে বললাম করোনা আবহের ওই সময়, তো একই তো কথা হ্যাঁ? হলো যে আপনি তো যাই ১ম হোক, শুরু তো করলেন এটা বিদ্যালয় কিচেন গার্ডেন শিক্ষা এটা। দপ্তর পরে ৫০ টা স্কুলের পরে আমাকে হুম, হুম, ত্রিপুরার সমস্ত স্কুল এবং মাদ্রাসার দায়িত্ব দিল। হ্যাঁ? এবং শুধু তাই না, কলকাতা থেকে বেসান্নুর মডেল স্কুল নামে একটা স্কুল ছিল দক্ষিণ দিনাজপুরের। হুম। ওরা শিক্ষা অধিকর্তা এন.সি. শর্মা মহোদয়কে অনুরোধ করেছিল তাদেরকে একটু হেল্প করার জন্য। মানে কলকাতার মতো জায়গায় ১৩ কানি জায়গা নিয়ে স্কুল, ৫ টা স্কুল তাদের।
তো আমাকে অন ডিউটিতে পাঠানো হলো আমার রিটায়ারমেন্টের ঠিক 2 মাস আগে অন আচ্ছা। ডিউটিতে পাঠানো হলো। আমি ওখানে ছিলাম 7 দিন থেকে যতটুকু পারা যায় পরামর্শ দিয়েছি। এইখান থেকে ওদের জন্য লটকন গাছ নিয়েছি 50টা, কারণ লটকনটা কলকাতাতে আমি যতটুকু জানি পাওয়া যায় না, ত্রিপুরার মাটিতে হয়। তো ওদেরকে আমি চেষ্টা করেছি সাহায্য করতে। এছাড়া লবণ হ্রদ বিদ্যাপীঠ আছে সল্ট লেকে, ওইখানে আমি চারা রোপণ করেছি, ওদেরকে সাহায্য করেছি যতটুকু পেরেছি, যাতে অনুপ্রাণিত করা যায়। আমি এবার দাদা জানতে চাইবো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার বিষয়ে। আপনি তো সেটার কনভেনার হিসাবে কাজ করছেন। হ্যাঁ, 2018-তে হ্যাঁ। কলকাতার মানিকতলা আছে, ওইখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে একটা উদ্যান আছে, বিধান শিশু উদ্যান। তো ওইখান থেকে ওরা এসেছিল ত্রিপুরাতে এসেছিল। তারপর ওরা এখানে একটা সংস্থা, ওদের একটা ব্রাঞ্চ খুলতে চেয়েছিল। আচ্ছা। তো আমি ওদের কথায় রাজি হলাম। তারপরে আমাদের এখানে যেটা তৈরি হলো বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। কারণ আমাদের প্রথম প্রোগ্রামটাই ছিল মেধা ভিত্তিক। আচ্ছা। হ্যাঁ, ট্যালেন্ট সার্চ এটাও কিন্তু ত্রিপুরাতে প্রথম। এখন যে সরকার বা বলবো শিক্ষা দপ্তর যে ট্যালেন্ট সার্চ করছে, এর আগে কিন্তু আমরা 2018-তে করেছি। তারপর থেকে শুরু হয়েছে শিক্ষা দপ্তরের ট্যালেন্ট সার্চ। আচ্ছা। আমরা 2018-তে ট্যালেন্ট সার্চ পরীক্ষা ত্রিপুরাতে প্রথম করেছি। কি কি কাজ হচ্ছে এখন? কি কি কাজ হচ্ছে? কিসের ওপর কাজ হচ্ছে? যে এটার মধ্যে আমাদের এই সংস্থাটা ওই যে বললাম যে সামাজিক, বাৎসরিক তো নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, কি অবশ্যই। কি হয় এটাতে? প্রথম আমাদের মোটোটাই হচ্ছে যে ছাত্রছাত্রীদের কিভাবে সাহায্য করা যায়। তো এটার মধ্যে ড্রয়িং কম্পিটিশন হয় হ্যাঁ, সেটাই প্রতি বলছি। বছর। তারপরে সাজেশন যে দেওয়া হয় এই হুম। সংস্থার মাধ্যমে দেওয়া হয় 18-তে এটা স্থাপিত হওয়ার পর থেকে। তারপর যে শিক্ষক সম্মাননা, আমরা রাজ্যের 8টা জেলার 8 জন শিক্ষককে সম্মানিত করি। এটার মধ্যে আমরা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত এই সমস্ত কিছুই দেখি না। কিন্তু প্রতিটা রাজনৈতিক দল যখন সরকারে থাকে তারা ওইটাকে বেশি গুরুত্ব দেয়, এটা আমার অভিজ্ঞতা। কিন্তু আমরা জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা যাদের কোয়ালিটি আছে তাদেরকে আমরা সম্মাননা প্রদান করি। রাজ্যের 8টা জেলার 8 জন শিক্ষক শিক্ষিকাকে প্রতি বছর আমরা গত 3 বছর ধরে আমরা শেষ করেছি, 3 বছর ধরে দিচ্ছি। এছাড়াও আরো বিভিন্ন রকম প্রোগ্রাম আছে ছাত্রছাত্রী, যেমন কিছুদিন আগে চরিলামে একটা সংবাদ মাধ্যমে দেখেছিলাম একটা বাচ্চা মেয়ে 3-তে উঠেছে, বাবা হচ্ছে দিব্যাঙ্গ। তো আর্থিক অভাবে বাচ্চাটা মানে বই তো সরকার থেকে দেয়, খাতা কলম কেনার পয়সা নেই, নোট বই কেনার পয়সা নেই। তারপর দেখে আমি বই খাতা এই যে নোট বই কিনলাম, নোট বই কিনে খাতা কলম, এই গল্পের বই, বাচ্চাটার জন্য কবিতার বই, সমস্ত সবকিছু নিয়ে আমি চরিলাম গিয়েছিলাম। হ্যাঁ, তো আমার সঙ্গে ছিলেন এই যে আপনার এই যে নর্থ ইস্ট ইনস্টিটিউশন অফ নার্সিং সায়েন্স, ওইটার যে আহ, যারা এটার মানে কর্মকর্তা, এই যে ডাক্তার বাবু ছিলেন, তারপরে পঙ্কজ বাবু ছিলেন। আমরা গিয়েছিলাম, গিয়ে বাচ্চাটাকে সাহায্য করেছি। তো আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের সাহায্য করা যায়, আমরা চেষ্টা করি সবসময়। দাদা আপনি তো অবসরে গেছেন। তো আমি যতটুকু শুনেছি যে আপনি অবসরে যাওয়ার পরেও সমাজ সেবার পরেও আপনি সাংবাদিকতার দায়িত্বে আবার যেতে চলেছেন। কথাটা কি ঠিক? বা এই বিষয়টা যদি একটু বলেন। আমি প্রথমে সাংবাদিকতায় ঢুকেছিলাম, আচ্ছা। উৎপল দত্ত এসেছিল রবীন্দ্র ভবনে। আচ্ছা। তো বুঝতেই পারছেন এটা অনেক আগের কথা, মানে অনেক অনেক আগের কথা। উৎপল দত্ত রবীন্দ্র ভবনে এসেছিলেন একটা প্রোগ্রামে। তো এর কিছুদিন পর আমি একটা সংবাদপত্রে সাংবাদিকতা করতে গিয়েছিলাম। তখন থেকে আমার সাংবাদিক জীবন শুরু হয়েছিল। তারপর যখন চাকরি পেলাম, স্বাভাবিকভাবে সরকারি চাকরিগুলো সাংবাদিকতা করা সম্ভব না, ওইটা আমি ছেড়ে দিয়েছি। তারপর তো ওই বললাম যে 2006 থেকে এডুকেশন পেজ, কয়েকটা পেপারে আমি এডুকেশন পেজ ছাত্রছাত্রীদের স্বার্থে এই যে যে শিক্ষা বিভাগের যে স্পেশাল পেজ হতো এটার সম্পাদনা করতাম। তারপর এখন চাকরি গেছে, এখন আবার সাংবাদিকতার লাইনে আবার আসা শুরু করেছি। হ্যাঁ, আস্তে আস্তে শুরু করেছি। আমাদের সময় একদম শেষের পথে দাদা। আমি লাস্ট একটা প্রশ্নই আপনাকে করব। আপনি তো অনেক কাজ করছেন, শিক্ষকতা করছেন, সমাজ সেবা করছেন, বিদ্যালয় কিচেন গার্ডেন করছেন, অনেকগুলো কাজ। মানুষ একটা, কিন্তু মানে বহুমুখী কাজ আপনি করছেন। শিক্ষক মনোজ রায় কোনটাকে বেশি প্রাধান্য দেয়?
দেখুন, একটা ব্যাপার হচ্ছে এখানে প্রাধান্যের, তো আমি এটাকে কিছু মনে করি না। যেমন ধরুন সোলার লাইট, ত্রিপুরাতে প্রথম 5টা স্কুলে সোলার লাগানো হয়েছে, একটা 25 লাখ টাকা করে। এটা দিল্লির একটা প্রজেক্ট, ওরা এটা করেছিল, শিক্ষা দপ্তর থেকে এটা অনেকটা হয়েছে, তারপর যোগাযোগ করেছে, হচ্ছে না। তারপর কোনো না কোনো ভাবে আমার সঙ্গে যোগাযোগ হলো, তারপর আমি নিজে গেলাম ওদেরকে সাহায্য করতে গিয়ে, তারপর 5টা স্কুলে, মোহনপুরের দিকে 5টা স্কুলে সোলার লাইট লাগানো হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে আমি সাহায্য করেছি। মানে আমি যতটুকু পারি, মানুষ সাহায্য চাইলে, যেই হোক, এটা সাহায্য চাইলে আমি ছোটবেলা থেকেই মানসিকতা নিয়ে চলি। তো কলেজে যখন ছিলাম, বিশেষ করে এনএসএস করতাম, এনএসএস এ ছিলাম। আজকে যে এই যে এমবিবি কলেজের বাদিকে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা এনএসএস এর যারা ছিলাম 1983 সালে, তখন আমরা এই গাছগুলো লাগিয়েছিলাম। এটা ফাঁকা ছিল পুরো, আজকে এটা পুরো সবুজে ভরে গেছে। বাহ। তো আমার কাছে প্রাধান্যর বলতে কিছু নেই, আমার কাছে একটাই কথা, স্বামী বিবেকানন্দের কথা, যে পৃথিবীতে এসেছিস একটা কিছু দাগ ছাপ, রেখে যা। দাগ রেখে যায়। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বলেছি একেবি হাইলাইটে আমরা উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আসি এবং ওদের কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকেও আমরা তেমনই একজন ব্যক্তিত্বকে নিয়ে এলাম। আপনারা শুনলেন শিক্ষক মনোজ রায় কি কি কর্মকাণ্ড করে চলেছেন। আর এত সব কথা শুনে আমার একটাই মনে হলো, যদি ইচ্ছা শক্তি এবং দায়বদ্ধতা থাকে, তাহলে একজন মানুষ একাই পারে গোটা সমাজকে বদলে দিতে। আমরা এতক্ষণ ওনার কথা শুনলাম, সত্যি অনেকটাই ঋদ্ধ হলাম। দাদা, আপনাকে মানে এই যে এতগুলো কাজের কথা শুনলাম, আপনি এত মূল্যবান সময় থেকে আমাদের সময় দিলেন। কথা বললে তো আরো কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সময়ের কাছে আমরা বাধা, আমাদের এখন থামতে হবে। দাদা, আমাদের এখানে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, একেবি টিভির পক্ষ থেকে আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। দর্শক নমস্কার। বন্ধুরা, দাদাকেও বলছি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কাজ আরো অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক বন্ধুরা, আপনারাও অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান। আর পরবর্তী আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখবেন অবশ্যই একেবি টিভির পর্দায়। নমস্কার।